নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহের কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য নবম অধ্যায়। তো চলুন শোনা যাক। কালকের ডাকে ছুটির একটা চিঠি এসেছিল। ছুটি লিখেছিল, আপনি লিখেছেন যে আমার তৈরি সোয়েটার গায়ে দিলেই আপনার মনে হয় যে আমি আপনাকে দু হাতে জড়িয়ে আছি। এ কথা ভাবতেই ভালো লাগছে। আমি এবার থেকে প্রতি বছর আপনাকে একটা করে সোয়েটার বুনে দেবো, সে আমি যেখানেই থাকি না কেন। আপনি কেমন আছেন? আগের থেকে ভালো কিনা খুব জানতে ইচ্ছে করে। কাল আমাদের অফিস বন্ধ ছিল, কোম্পানির হেড অফিসের একজন ডিরেক্টর মারা যাওয়ার জন্য। এইরকম হঠাৎ ছুটিগুলো বেশ ভালো লাগে। কলিগরা অনেকেই দল বেঁধে সিনেমা দেখতে গেল। এখানে রাজেশ খান্না, শর্মিলা ঠাকুরের একটা জমজমাট ছবি হচ্ছে। আমি যাইনি। আমারও একজন রাজেশ খান্না আছে, যে ম্যাটিনি আইডলের চেয়ে অনেক সত্যি, অনেক কাছে। কি নেই? হঠাৎ ছুটি পেয়ে খুব ভালো করে চান করলাম, তারপর ঘর গুছোতে বসলাম। বইগুলোতে এমন ধুলো যে বলার নয়। বই ঝাড়তে ছাড়তে বইয়ের তাক থেকে আপনার লেখা 3-4টে বই বেরিয়ে পড়ল। আপনি নিজের হাতে লিখে দিয়েছেন আমার নাম। এসব বই আমি মনে ধরে কাউকে পড়তে দিতেও পারি না। বইয়ের পাতায় পাতায় কত চেনা ঘটনা, কত হারিয়ে যাওয়া স্মৃতি ঝিলিক মারে। আর আমি অমনি ভাবতে বসে যাই, কত কি ভাবি, কত কি। বারে বারেই মনে হয় আপনি আমাকে কত কি দিয়েছেন, কিন্তু বদলে বদলে আমার আপনাকে দেওয়ার মতোই কিছুই নেই। যা আছে তার দাম অতি সামান্য। আমি আপনাকে যা দিতে পারি তা যে কোনো মেয়েই হয়তো দিতে পারে, অন্তত আমার তো তাই মনে হয়। অথচ আপনি আমাকে যা দিয়েছেন, প্রতিনিয়ত যা দেন, তা আমি পৃথিবীর অন্য কোনো পুরুষের কাছে পেতাম না। মাঝে মাঝে ভগবানের কাছে আমার অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই এই জন্য যে এ জন্মে কোনো এক আশীর্বাদ স্বরূপ আপনাকে পেয়েছিলাম। সেই প্রাপ্তির জন্যে স্বাভাবিক কারণে আমি তার কাছে কৃতজ্ঞ। আমি একজন সামান্য মেয়ে। আমি ভগবান মানি এই চাঁদে পাড়ি দেওয়ার যুগে। আমি অনেক ভেবে দেখেছি, আমার যা আছে আপনাকে আমি সবই সহজে সমর্পণে দিতে পারি। আমি চিরদিনই আপনার। আমি নিশিদিনই আপনাকে ভালোবাসি। আপনার কখন সময় হবে সেই অপেক্ষায় আমি ক্ষণ গুনি। আমার সম্বন্ধে আপনার এখনো কি দ্বিধা আছে কোনো? এখনো কি আপনি বোঝেননি, আপনি জানেননি পুরোপুরি আমাকে? আপনার আত্মবিশ্বাস এত কম কেন? আপনার চিঠি পড়ে আমার ভালো লাগেনি। আপনি আমার চোখে কি তা আপনি কখনো জানেননি। তাই নিজের সম্বন্ধে অহেতুক দ্বিধা প্রকাশ করে নিজেকে আমার কাছে ছোট করেন। অমন আর কখনো করবেন না। আপনি কি মনে করবেন জানি না, মাঝে মাঝে রমাদির জন্যে আমার খুব কষ্ট হয়। কষ্ট হয় এই ভেবে যে যা তার একান্ত ছিল, তার সর্বস্ব ছিল, তা ধীরে ধীরে আমার হস্তগত হচ্ছে। এতে হয়তো আমার জয়ের আনন্দ বোধ করা উচিত ছিল স্বাভাবিক কারণে, কিন্তু সত্যি বলছি, এতে আনন্দের বদলে এক গভীর দুঃখ বোধ করি। আমি জীবনে কাউকে ঠকাতে চাইনি, নিজের সুখের জন্য তো নয়। হয়তো এই বাবদই আপনার চরিত্রের সঙ্গে আমার সবচেয়ে বড় মিল। আপনিও তো দেখলেন যে আপনি কাউকে ঠকান আর নাই ঠকান, আপনার দুঃখ আপনাকে পেতেই হয়। আপনি লিখেছিলেন যে
রমাদির ব্যবহার আপনার আত্মবিশ্বাসের মূলে এক দারুণ আঘাত এনেছে। আপনার মনে হয় আপনি যেন কখনো কোনো মেয়ের ভালোবাসা পাবেন না যেমন করে আপনি চান তা। এ কথা আপনার ভুলে যাওয়া উচিত। যতদিন না এই নির্গুণ নিরূপ মেয়েটির চেয়ে আরো ভালো কেউ, যোগ্য কেউ এসে আপনাকে ছিনিয়ে নিচ্ছে, ততদিন আপনি আমার। রমাদি যদি তার প্রাপ্তির অমর্যাদা করে থাকেন তো তিনি নিজেকেই ঠকিয়েছেন। এতে আপনার মনোবেদনার কারণ কি তা তো আমি বুঝতে পারি না। আমার দুঃখ এই যে আমার ম্যাটেরিয়াল যোগ্যতা যদি আরও বেশি থাকতো, অন্তত ওই 1000 খানেক টাকা মাইনে পেতাম কোথাও, তাহলে আপনাকে কোর্ট কাচারি ছাড়িয়ে শুধুমাত্র লেখকে পর্যবসিত করতাম। আমি আপনার কাছ থেকে কিছুই চাইতাম না, শুধু আপনার চাওয়ার দিকে মুখ করে দিন গুনতাম। আমার বেশ একটা ছোট্ট ছিমছাম কোয়ার্টার থাকতো, এক ফালি বারান্দা থাকতো, কাছে পিঠে বড় বড় মেহগনি গাছ থাকতো, শীতের রোদে মেহগনির পাতা কাঁপতো। আপনি শাল গায়ে দিয়ে বসে চশমা নাকে এক মনে লিখতেন, আর আমি আপনাকে আড়াল থেকে দেখতাম আর গর্বে মরে যেতাম। আমার এই জন্ম সার্থক হতো। একজন লেখকের অনুপ্রেরণা হওয়ার চেয়ে মহত্বের আর কিছু হওয়ার কথা আমার মতো সামান্য একজন মেয়ের ভাবনার বাইরে। এর চেয়ে বড় সার্থকতা একজন নারীর জীবনে আর কি হতে পারে? আসলে রমাদির মতো অত লেখাপড়া জানা, অত ডাইহার্ড মেয়েকে বিয়ে করা আপনার উচিত হয়নি। কিছু মনে করবেন না। রমাদিকে হাসপাতালের ডাক সাইডে মেট্রন বা কোনো কলেজের প্রলয়ঙ্কারী প্রিন্সিপাল হলে মানাতো। রমাদিরা কোনো পুরুষকে নির্ভর করে তার জন্য বাঁচতে শেখেনি। তারা যেহেতু শিক্ষিতা, যেহেতু তারাও মাস পোয়ালে মোটা অঙ্কের চেক নিয়ে বাড়ি ফিরে, তারা ভাবেন তারা বুঝি পুরুষের সমকক্ষ। আমার কিন্তু চিরদিন মনে হয় এই ভাবনাটা ভুল। ঘরের বাইরে আমাদের বিদ্যা বুদ্ধির যতই বড়াই থাক না কেন, ঘরের মধ্যে পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় নামাটা মূর্খামির কাজ। প্রকৃতির নিয়মেই আমরা জীবনের সব নরম ক্ষেত্রে পুরুষের পরিপ্রেক্ষিতে প্যাসিভ রোলেই অভিনয় করি। আপনারা ভালোবাসতে জানেন, আমরা ভালোবাসা গ্রহণ করতে জানি। এমনকি আমাদের সবচেয়ে বড় গর্ব, মাতৃত্বের সমস্ত গর্ব আপনাদের দান নির্ভর। ঘরের মধ্যে অথবা শয্যালীন হয়ে যে মেয়ে পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, তার কপালে দুঃখ অসম্ভাবী। আমি এ যুগের মেয়ে হয়েও এ কথা জোর গলায় বলতে ভয় পাই না। আমি গোড়া নই, আমি প্রাচীনপন্থী নই যে তার প্রমাণ হয়তো আপনি পেয়েছেন। তবুও আমি বলবো যে আমি একজন মেয়ে, এবং সেই সুবাদে আমার স্থান কোথায় তা আমি জানি। ভাগ্যক্রমে আমাদের স্থান এত সুবিন্যস্ত যে যেসব মেয়ে সেই উচ্চাসন থেকে নেমে এসে পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় নেমে গার্হস্থ্য পরিবেশ অসহনীয় করে, তাদের বোকা না বলে আমি পারি না। আর কিচ্ছু লিখব না। অনেক এখতিয়ার বহির্ভূত কথা বলে ফেললাম। হয়তো এত কথা কলমের ডগায় আসতই না যদি না আমি রমাদিকে ভালোবাসতাম। আমি জানি আমি আপনাকে ভালোবাসি বলে রমাদির অনেক অত্যাচার আপনাকে সহ্য করতে হয়, কিন্তু তাতে আমার জেদি যে বাড়ে। আপনাকে পুরোপুরি করে পাওয়ার ইচ্ছে যে আরও তীব্র হয়। এ কথা রমাদি বুঝলে আরও ভালো করতেন। আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি ডিভোর্স পান কি না পান,
অথবা পেতে চান কি না চান তাতে আমার কিছুই যায় আসে না। আমি শুধু জানি যে আপনি আমার আমার একান্ত। আপনি বিশ্বাস করেন কি না জানি না, কিন্তু সুকুদা, আপনাকে ছাড়া আমি বাঁচব না। আমি যত দিন বাঁচব আপনার পাশে থাকব, আপনার মনের পাশে, আপনার শরীরের পাশে। বদলে আমি কিচ্ছু চাই না। আমি স্বাবলম্বী। আমাকে আপনার খাওয়াতে পড়াতে হবে না, আমার কোনো জাগতিক দায়িত্ব নিতে হবে না, আমার সন্তানের বাবা বলে পরিচয় দিতেও হবে না। বাৎসল্য রস আমার নেই, আমি বড় স্বার্থপর। আমার শরীর, আমার জীবন, আমার সুখ, মনের সুখ, আমার শরীরের সুখকে আমি বড় ভালোবাসি। আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসি। আমি অনেক 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 দিন বাঁচতে চাই। শুধু আমার এই আপনাকে ঘিরে যা ইচ্ছা তা আমাকে এ জন্ম সফল করতে দিন। আপনার কাছে আমার শুধু এইটুকুই প্রার্থনা। সমাজকে আমি ভয় করি না, আমি কাউকে ভয় করি না। আপনাকে আমার করে পাবার জন্য আমার সমস্ত সামাজিক সম্পর্ক আমি ছিন্ন করতে রাজি। ভাবাবেগের বশে এসব কথা বলছি না আমি। এ আমার বহু বছরের ভাবনালব্ধ কথা। এ কথা লেখবার আগে আমি অনেক 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 দিন ভেবেছি। আমার কাছে জীবন এক দারুণ আনন্দময় অনুভূতি। এই আনন্দে আমার নরম লাজুক মন, আমার অনেক বিপদ আপদ ও সাপদের হাত থেকে বাঁচিয়ে রাখা অনাগ্রত অনভিজ্ঞ নারী শরীর সবাই সহোৎসবে ভাগ নেবে। আপনার জীবনে আমাকে শুধু অংশীদার করুন। আগে থাকতে দেবার মতো মূলধন আমার কিছুই নেই। আমাকে আপনার জীবনের ওয়ার্কিং পার্টনার করে নিন। শেষবেলায় দেখবেন জীবনের ব্যালেন্স শিটের পাতাগুলি ভারী হয়ে গেছে পাওয়ার পুঁজিতে। আমার জীবন সম্বন্ধে উচ্ছ্বাস, আমার বাঁচার তাগিদই আমার একমাত্র মূলধন। এই মূলধন আমি আপনাতে লগ্নি করতে চাই, সুদ ছাড়াই, কোনো রকম শর্ত ছাড়াই। কি নেবেন না? আমাকে নেবেন না আপনি? ইতি আপনার পাগলি ছুটি। চিঠিটা পড়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম। এবারে ছুটি যখন এসেছিল তখন ওর মুখ ও হাব ভাব দেখে ওকে খুবই ডেসপারেট বলে মনে হয়েছিল। আজ ওর চিঠির মধ্যে ওকে সম্পূর্ণভাবে দেখা গেল। কি করব আমি জানি না। আমি জানি না আমার কি করা উচিত। রমার প্রতি আমার অভিযোগের অন্ত নেই। হয়তো রমারও আমার প্রতি অনেক অনেক অভিযোগ আছে। হয়তো কেন, নিশ্চয়ই আছে। হয়তো আমার দোষ ওর চেয়ে অনেক বেশি, কিন্তু আমি এখনো ওকে ভালোবাসি। একে ঠিক ভালোবাসা বলা উচিত কি না জানি না। হয়তো এটা কর্তব্যবোধ, হয়তো এটা অনেক দিন একসঙ্গে থাকতে থাকতে যে যুক্তিহীন মমতা জন্মায় অন্যের প্রতি, তাই। হয়তো এ আমাদের একমাত্র ছেলের প্রতি, তার ভবিষ্যতের প্রতি মমত্ববোধ। হয়তো আমাদের মতোই আরও লক্ষ লক্ষ বিবাহিত দম্পতি এমনই করে দাম্পত্যের অভিনয় করে চলেছেন। ক্লাবে, পার্টিতে, সামাজিক উৎসবে সকলের সামনে ভাব দেখাচ্ছেন কত প্রেম, হাসছেন, একে অন্যকে ডার্লিং বলছেন। তারপর বাড়ি ফিরে এয়ার কন্ডিশনড বেডরুম, মোটা ডানলো পিলোর গদির ওপর দুটি প্রাণহীন মোমের মূর্তির মতো দুজন দুই দিকে শুয়ে থাকছে। গায়ে গায়ে লেগে থেকেও
হাজার হাজার মাইল ব্যবধানে আছে। কিন্তু কেন কেন আমার সাহস হয় না, আমার জোর আসে না হৃদয়ে এই মিথ্যে সম্পর্ক ছিঁড়ে ফেলার? জীবন কি সত্যি এত অবহেলার জিনিস? জীবন তো একটাই, একবারই আসে, তবে সে জীবনেও আমরা নিজেদের ইচ্ছা নিজেদের স্বাদ অনুযায়ী ভোগ করতে পারি না কেন? এখনো পরিষ্কার মনে পড়ে সেসব দিনের কথা। আমি তখন লিঙ্কন ইন্সের। আমার এক ইংলিশ বন্ধু স্টিভের বাবা কান্ট্রি হাউসে ডে স্পেন্ড করার জন্য নেমন্তন্ন ছিল এক রবিবার। সেখানে সুইমিং পুলের পাশে উইলো গাছের নোয়ানো ডালের নিচে প্রথম দেখেছিলাম কলকাতার নরম মেয়ে রমাকে। প্রথম দেখাতেই দারুণ ভালো লেগেছিল। সবচেয়ে প্রথমে যা চোখে পড়েছিল তার আমার মিষ্টি ব্যবহার ও ওর ফিগার। ছোটবেলা থেকেই মেয়েদের ফিগার সম্বন্ধে আমার ভীষণ একটা ভীতি ছিল, হয়তো অতিমাত্রায় রোমান্টিক ছিলাম বলে। অনেক দিন পর্যন্ত খারাপ ফিগারের মহিলাদের মহিলা বলে স্বীকার করতেই চাইতাম না। আমার মাই ডিয়ার জ্যাঠামশাই, যার কাছে আমি ছোটবেলা থেকে মানুষ, আমার মা বাবার একসঙ্গে প্লেন ক্র্যাশের মৃত্যুর পর থেকে বলতেন, সুকু, তোর এত ফিগার বাতিক কেন? কেন তা ছিল আমি নিজেই তা বুঝতে পারতাম না, আজও পারি না। হয়তো মেয়েদের আমি ফুল, প্রজাপতি, হলুদ বসন্ত পাখিদের মতো ভালোবাসতাম বলে। হয়তো মেয়েদের সঙ্গে প্রকৃতির সঙ্গে সংগতির এবং সঙ্গতির সঙ্গে সৌন্দর্যের একটা ওতপ্রোত ও অঙ্গাঙ্গী সম্বন্ধ খুঁজতে চাইতাম বলে। জানি না কেন, কিন্তু নিজেদেরই অযত্নে ও অবহেলায় যারা অসুন্দরী সেসব মেয়েদের ওপর খুব রাগ হতো তখন। ভগবান মুখ, চোখ, গায়ের রং এসব সকলকেই সম্মান দেন না, কিন্তু যাকে যা দেন না কেন, যা দিয়েছেন তাকে সুন্দর করে সযত্নে রাখতে, নিজেদের অন্যের চোখে সুন্দরভাবে প্রতিভাত করতে যে মেয়েরা পারত না, জানত না, তাদের ওপর আমার অহেতুক বোকা বোকা নিষ্ফল ছেলে মানুষের রাগ ছিল। রমার ফিগার দেখে আমার ওকে সৌন্দর্যের সংজ্ঞা বলে মনে হয়েছিল। সে সঙ্গের পরিপূরক হয়েছিল ও লাজ, নম্র, শান্ত ব্যবহার। মেয়েরা যদি মেয়ে সুলভ না হয় তাহলে আমার তাদের মেয়ে বলে স্বীকার করতেও আপত্তি ছিল। কিছুদিন মেলামেশার পর দেশে আমার কোনো রকম সম্পত্তি নেই। হাইকোর্টের ব্যারিস্টার পাড়ায় মামা মেশো কেউ নেই। সমস্ত জানার পরও বিত্তশালিনী, রূপবতী, শিক্ষিতা রমা আমাকে ভালোবেসে ফেলেছিল। তাই একথা আমার বলা অন্যায় হবে যে ও আমাকে ভালো না বেসে আমার পটভূমিকে ভালোবেসেছিল, কারণ কোনো সামাজিক বা আর্থিক পটভূমি আমার ছিল না। সেদিন ও হয়তো সুকুমার বোস মানুষটাকে ভালোবেসেছিল। রমার কোর্স শেষ হলো, আমি ব্যারিস্টার হলাম। তারপর দুজনে একসঙ্গে দেশে ফিরলাম বিয়ের 1 বছর পর। এখানে এসে প্রথম 4-5 বছর রমা চাকরি করেছিল, ভালো চাকরি। আমার জন্মদিনে, আমার ছেলে রুনের জন্মদিনে রমা নিজের রোজগারে ঘটা করে পার্টি দিত। যা ছুটি জানি না, তা হচ্ছে রমা গত 2 বছর হলো চাকরি ছেড়ে দিয়েছে। ও চাকরি করুক তা আমার কোনোদিনও ইচ্ছে ছিল না। ওকে বলেছিলাম নিজে একটা পরিক্লিনিক করতে, তাতে নিজেও ব্যস্ত থাকবে এবং 10 জনের উপকারও হবে, কিন্তু ও শোনেনি। এখন পিছন ফিরে তাকালে মনে হয় যা ঘটেছে তার দোষটা সম্পূর্ণই আমার, অথচ তবুও পুরোপুরি নিজেকে দোষী করতে পারি না।
আমার অপরাধ এই যে জীবনে আমি বড় হতে চেয়েছিলাম। আমার বাবা ছোটবেলায় বলতেন, 10 জনের মধ্যে একজন হতে হবে তোমায়। 10 জনের মধ্যে একজনই হতে চেয়েছিলাম আমি। চেয়েছিলাম যেখানে যাব সেখানে সবাই আমার সম্মান করবে, সবাই আমাকে চিনবে, জানবে। হাইকোর্টে আমি নাম করতে চেয়েছিলাম। বিয়ের পরপর দেশে ফিরে এসে আমার ছিপছিপে সুন্দরী গুণবতী স্ত্রী পায়ে পাজোড়া পরে, নাকে শখ করে নথ পরে, দারুণ সেজে গুজে আমাকে জড়িয়ে ধরে বলতো, তোমাকে কিন্তু ডিস্টিংগুইশড হতেই হবে। বড় হতে চেষ্টা করতে লাগলাম। সকালে লাইব্রেরিতে বসে ঠিক 10টায় কোর্টে বেরিয়ে বিকেলে ফিরে কোনো রকমের চাটুকু খেয়ে আবার লাইব্রেরিতে গিয়ে বসতাম। উঠতে উঠতে 2-3টে হয়ে যেত রাত। দাঁতে দাঁত চেপে বলতাম, আমাকে বড় হতেই হবে। আমার সিনিয়র পাইপ মুখে বলতেন, ইউ মাস্ট বার্ন অল দ্য ব্রিজেস বিহাইন্ড। বুঝলে সুকুমার, প্রফেশন ইজ এ জেলাস মিস্ট্রেস। তোমার স্ত্রীও নয়, মিস্ট্রেস। একটু হেলা করেছ কি অন্যের ঘরে গিয়ে পৌঁছবে। আমি যখন শুতে যেতাম তখন আমার সুন্দরী যুবতী স্ত্রী শুকিয়ে যাওয়া ফুলের মতো ঘুমিয়ে থাকত। আমারও শরীর বলে একটা জৈবিক ব্যাপার ছিল। মাঝে মাঝে সেটার স্বাভাবিক কারণে ক্ষুধার্ত বোধ করত, কিন্তু তখন রমাকে ওই অবস্থায় দেখে সেই জৈবিক ব্যাপারটাকে চাবুক মেরে স্লিপিং স্যুট পরে শুয়ে পড়তাম। আমার খুব খারাপ লাগতো। রমাকে সঙ্গ দিতে পারতাম না, ওকে নিয়ে একদিনও সিনেমায় যেতে পারতাম না, কোনো সামাজিক অনুষ্ঠানেও না। রমা তখন যে কি করে দিন কাটাতো আমি এখনো ভেবে পাই না। ওর কথা ভাবলে এখনো খুব কষ্ট হয়। কিন্তু দোষ কি আমার একার? রমা যদি বলতো, তোমাকে ডিস্টিংগুইশড হতে হবে না, বলতো, তুমি নাম নাই বা করলে, তুমি সাধারণ হও, মোটামুটি রোজগার করো, হাইকোর্ট থেকে ফিরে সামান্য কাজ করে তারপর আমায় নিয়ে বেড়াতে যেও, কোনোদিন ক্লাবে, কখনো বাপের বাড়িতে, কখনো কোথাও না, শুধু গাড়ি করে একটু ঘুরে আসার জন্য। কিন্তু জানি না বললেও কি পারতাম? পুরুষরা কি কাজে সফল না হয়ে বাঁচতে পারে? কিন্তু যা হবার তা হয়ে গেছে। শুধু প্রফেশনাল কাজ করলেও না হয় হতো। আমি তার উপরে লেখক হতে চাইলাম। টাকা আমি কোনোদিনও চাইনি। চেয়েছিলাম যশ, চেয়েছিলাম মান। আর প্রফেশনালের এমনই মজা যে নাম যদি কারো হয় তখন টাকা এমনিতেই আসে। টাকাটা তখন ইনসিডেন্টলি হয়ে যায়। আমি বড় হলাম, আমার নাম হলো, আমার টাকা হলো, অথচ জীবনে আমি যা সবচেয়ে চেয়েছিলাম সেই সব কিছুই আমার জীবন থেকে হারিয়ে গেল। আজ আমার মতো নিঃস্ব রিক্ত কেউ নেই। আমার দোষ নেই, রমারও দোষ নেই, কিন্তু হারিয়ে গেল। এই অল্প বয়সে অনেক নাম হলো, অনেক টাকা হলো, কিন্তু আমার অনেক অনেক বন্ধু যারা বোকার মতো নাম করতে চায়নি, তারা আমার চোখের সামনেই আমার চেয়ে অনেক সুখী হলো। তারা কোম্পানির গাড়িতে 5টায় বাড়ি ফিরে বগলে সুগন্ধি সাবান ঘষে চান করে তাদের হাত কাটা ক্রাউস পরা সুখের বুদবুদ তোলা স্ত্রীদের নিয়ে ফুল ফুল হাওয়ায় শার্ট গায়ে দিয়ে সিনেমা অথবা ক্লাবে যেতে পারল প্রায় রোজই। রমা বোধহয় আমাকে বড়ও হতে বলেছিল, সেই সঙ্গে আবার আমার বন্ধুদের মতোই হতে বলেছিল। এই ডাবল স্ট্যান্ডার্ড রাখা আমার মতো সাধারণ লোকের পক্ষে সম্ভব হলো না। কর্মজীবনের, লেখক জীবনের প্রথম কয়েক বছর আমার নিজের কোনো অধিকার ছিল না আমার উপর। আমি তখন মক্কেলদের, প্রকাশকদের, আমার নিজের ওপর কোনো দাবি ছিল না আমার। হঠাৎ একেবারে হঠাৎই
একদিন আবিষ্কার করলাম যে আমার সুন্দরী চিপচিপ স্ত্রী একেবারে কর্পূরের মতো উবে গেছে। সে যেন কিরকম হয়ে গেছে, অন্য কেউ হয়ে গেছে, অথচ তার কোনো রকম অসুখ ধরা পড়ল না। ও যখন নার্সিংহোমে চেক আপের জন্য থাকতো তখন ওকে রোজই একবার কোট ফেরতা দেখে আসতাম। তখন মাঝে মাঝে শীতেশের সঙ্গে দেখা হতো। শীতেশ ইংল্যান্ডে গিয়েছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে। পরীক্ষায় পাশ না করতে পেরে ইন্টেরিয়ার ডেকোরেশনে একটা কোর্স করে ফিরে এসেছিল। বড় লোকের ছেলে, বাপ ঠাকুরদার অনেক পয়সা ছিল, ওল্ড আলিপুরে বাড়ি ছিল। তাছাড়া ছেলেটা ছোটবেলা থেকেই দারুণ ছবি টবি আঁকত। ওর কালেকশনও খুব ভালো। শীতেশ বেশ ভালো ব্যবসা করছিল। নার্সিংহোমে ওর স্ত্রী ছিলেন ডেলিভারির জন্য। সেই সুবাদে বহু দিন পর ওর সঙ্গে দেখা হলে আলাপটা আবার ঘন হলো। এক সময় শীতেশের স্ত্রী বাড়ি চলে গেলেন, কিন্তু শীতেশের নার্সিংহোমে আসা বন্ধ হলো না। একদিন কোর্টে লাঞ্চের আগে আমার কোনো মামলা ছিল না, মেনশন করার কাজ ছিল কয়েকটি। সেবার জুনিয়রদের ওপর দিয়ে আমি রমার নার্সিংহোমে গেলাম 10:30 নাগাদ। হঠাৎ গিয়ে পড়তে দেখি শীতেশ বসে আছে রমার হাতে হাত রেখে। শীতেশ খুব স্মার্ট, হেসে বলল, রোগীর হাত ঠান্ডা হয়ে গেছে, হাত গরম করে দিচ্ছি। আমি বললাম, খুব ভালো, বেচারি তো সব সময় একা একা থাকে, ওকে তো আমি কখনোই কোম্পানি দিতে পারি না, তুই যে দিচ্ছিস সেজন্য আমি কৃতজ্ঞ। আমার চোখের দিব্যি আমার সেদিনের সে কথায় কোনো শ্লেষ, কোনো ভণ্ডামি বা মিথ্যে ছিল না। আমি সত্যি সত্যি যা বলেছিলাম তাই বুঝিয়েছিলাম। মনে মনে হয়তো সেদিন থেকে আমি সাবধান হতে আরম্ভ করেছিলাম। সেই দিনই প্রথম আমি কলকাতার সবচেয়ে বড় সলিসিটারকে ফোন করে বলেছিলাম আমাকে কম করে ব্রিফ পাঠাতে। সেদিন থেকে আমি 20 মোহর ফি বাড়িয়ে দিয়েছিলাম, যাতে আমার জীবনের সমস্ত সুখের বিনিময়ে যেন মক্কেলদের না পেতে হয়। কিন্তু মানুষের মন এক দুর্গেয় জিনিস। ব্রিফ সহজে বোঝা যায়, কোর্টের জজ সাহেবদের মেজাজ বোঝা যায়, বিরোধী পক্ষের উকিলের প্রতিটি মুভ অ্যান্টিসিপেট করা যায়। যা বোঝা যায় না, অন্তত আমি যা বুঝতে পারলাম না, তার আমার মন। আমার যতটুকু অপারগতা, ঘাটতি, সমস্তটুকু সম্বন্ধে আমি সম্পূর্ণ সচেতন ছিলাম সব সময়, মনে এবং মুখে সবসময় তাই স্বীকার করতাম। তবু রমা আমাকে ক্ষমা করল না। যে দোষ ক্ষমা করা যেত সে দোষের জন্য আমাকে চরম শাস্তি দিল। ইতিমধ্যে আমি কিন্তু বদলে ফেলেছিলাম নিজেকে, ভীষণভাবে চেষ্টা করছিলাম বদলে ফেলার। কোর্ট থেকে বাড়ি ফিরে কাজে বসতাম না, যাতে রমার সঙ্গে বসে চা খেতে পারি, আমার সুস্নাতা সুগন্ধি স্ত্রীর মুখোমুখি বসে একটু গল্প গুজব করতে পারি, সেই চেষ্টাই করতাম। রাতেও ডিনারের সময় ও তারপরে রাত 9টা থেকে 10:30 অবধি কাজ করতাম না, যাতে ধীরে সুস্থে ডিনার খেতে পারি। ডিনারের পর ইচ্ছে করলে এবং রমার ইচ্ছে হলে রমাকে আদর করতে পারি। কিন্তু তখন আমার এই পুনর্মুষিক হবার ইচ্ছা নিজের কাছে নিজের ফিরে আসার সৎ ইচ্ছায় বিফল হলো। বোধহয় খুব দেরি হয়ে গিয়েছিল। বোধহয় দেরি হয়ে গেলে আর নিজের কাছে, নিজের স্ত্রীর কাছে, নিজের ঘরে আর কখনোই ফেরা যায় না। প্রায় মক্কেলদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে রমার সঙ্গে চা খাবো, গল্প করব বলে ওপরে উঠে শুয়ে শুনতাম রমা ওর আকাশি নীল হোল্ডার চালিয়ে বেরিয়ে গেছে। কোথায় গেছে কেউ তা জানে না। ছেলের আয়া জানে না, বাবুর্চি জানে না, বেয়ারারা জানে না। যদি কখনো বলতাম, কোথায় যাও একটু বলে যেও, কখন কি দরকার হয় কে বলতে পারে,
রমা উত্তরে ঝাঁঝালো গলায় বলতো, বলবো না। কোথায় যাই, কেন যাই? তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহ করিনি কখনো। কারণ যদি আমার স্ত্রী আজ আমাকে পছন্দ না হয়, সেই জানাটাই আমার কাছে যথেষ্ট অপমানের। তাই সন্দেহ করে নিজেকে আরও ছোট করতে চাইনি। সন্দেহ হতো না, যা হতো তা দুঃখ, নিদারুণ দুঃখ, একজনকে সুখী না করতে পারার দুঃখ। অথচ জীবনে নিজের জন্য আমি কিচ্ছু করিনি। যা করেছি, যতটুকু করেছি, জেঠিমা, জ্যাঠামশাই, রমা, আমার ছেলে, তাদেরই সুখের জন্য। আমার সময়, আমার বিশ্রাম, আমার সব আনন্দের বিনিময়ে যাতে এদের সকলের ভালো হয়, সকলেই সুখ হয়, সেই ভাবনায় সমস্ত সময় ব্যয় করেছিলাম। মনে পড়ছে একদিন খাওয়ার জন্য রাতে উপরে এসেছি। সেদিন ভীষণ গরম ছিল। টান টান করে বসবার ঘরে ডিভানে হেলান দিয়ে বসে বসে ঘুমিয়েই পড়েছি। রমা আসবে, এলে একসঙ্গে খাবো, এর জন্যে অপেক্ষা করতে করতে অনেক রাত্রে বেয়ারা এসে আমাকে ডেকে তুলল। বলল, সাহেব, লাইব্রেরি কি বন্ধ করে দেব? আমি বললাম, কটা বাজে? 12টা। বৌদি আসেনি এখনো? হ্যাঁ, বৌদি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। আমার সেদিন এমন এক দুঃখ মিশ্রিত রাগ হয়েছিল যে সে বলার নয়। ইংরাজিতে বলে না, এনাফ ইজ এনাফ। আমার তাই মনে হয়েছিল। শোবার ঘরে গিয়ে দেখলাম রমা বেড লাইট জ্বালিয়ে শুয়ে শুয়ে বই পড়ছে। আমি বললাম, তুমি আমার সামনে বাইরে থেকে এলে, দেখলে আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছি, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি একবারও জিজ্ঞেস করতে পারলে না আমি খেয়েছি কি খাইনি, আমার শরীর খারাপ হয়েছে কিনা? বাড়ির কুকুর বেড়ালের প্রতিও তো মানুষের এর চেয়ে বেশি সহানুভূতি থাকে। কেন করব? তোমার জন্য আমার কোনো ফিলিংস নেই, তোমার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিছুই আর নেই। তোমাকে আমার আর ভালো লাগে না। সেদিনের পর থেকে আর কখনো রমার সঙ্গে খাওয়ার কথা বলিনি আমি। আমি এখন লাইব্রেরিতে খাই। বেয়ারা খাবার নিয়ে আসে, বিকেলে চা, তাও খাই। রমার প্রতি সমস্ত রকম দায়িত্ব ও কর্তব্য ছাড়া আর কিছু আজ করণীয় নেই। অথচ করতে আমি চাই সব কিছুই। ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই এখনো। এত কাজ, এত টাকা, এত খ্যাতির মাঝেও বড় শীতার্ত লাগে। স্ত্রীর কাছে একটু বসে তার চোখের দিকে চেয়ে তার সুগন্ধি গ্রীবায় আলতো করে একটা চুমু খেয়ে তার কবনোষ্ণ বুকের রেশমি স্বস্তিতে একটু মুখ ঘষতে ভারী ইচ্ছে করে। কিন্তু আজ বহুদিন, বহু বছর রমা আমার কাছে পর্যন্ত আসে না। আমাকে শেষ আমার স্ত্রী কবে চুমু খেয়েছে ভালোবেসে তা ভাবতে গেলে স্পষ্ট মনে পড়ে না। আমার শরীরের সব আরতি, আমার মনের সব উষ্ণতা আমায় দিনের পর দিন একা একা বয়ে বেড়াতে হয়। ঠিক এভাবে একজন বাঙালি গোবেচারা ভদ্রলোকই বেঁচে থাকতে পারে। জীবনের প্রতি পদক্ষেপে গুরুজন, লঘুজন সকলের অন্যায় ব্যবহার সহ্য করে প্রতি মুহূর্তে নিজের একটা মাত্র, একেবারে মাত্র জীবনকে মর্মান্তিকভাবে নষ্ট করে তারই প্রশ্বাস নিতে পারে, নিঃশ্বাস ফেলতে পারে। এর নাম কি বাঁচা? সব দিক দিয়ে নিজেকে এর চেয়েও বেশি করে কিভাবে ঠকানো যেতে পারে? অথচ টাকা আমার রোজগার করতেই হবে। পান থেকে চুন খসলে চলবে না। সব কিছুই চাই, সব জাগতিক কিছু। অথচ তার বদলে কারোর কাছে আমার পাওনা ছিল না কোনো কিছু। প্রায় বছর 3 হলো রমার সঙ্গে কথা কাটাকাটি হলে রমা বলতো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি তোমাকে ডিভোর্স করব। যে ভালো, যে আমাকে ভালোবাসে, আমি তার সঙ্গে থাকব। এইসব বলতো চাকর বাকরদের সামনে। আমি বলতাম, আমি তো তোমাকে দয়া করে এখানে থাকতে বলিনি। তুমি মুক্ত, তুমি এই মুহূর্তে যেখানে দু চোখ যায় চলে যেতে পারবো। যা খুশি যা করবে তা শুধু ডিসেন্টলি করো,
কত লোকই তো ডিভোর্স হয়, ডিভোর্সের তো গ্রেসফুলি হতে পারে। কিন্তু রমা ডিভোর্স আমাকে করবে না, কিন্তু রমা ডিভোর্স আমাকে করবে না, অথচ আমার সঙ্গে যে অমানসিক দুর্বোধ্য অত্যাচার করা তা করেই যাবে। আশ্চর্য, ওকে কিছুতেই বুঝতে পারি না আমি। এখনো আমি ওকে খারাপ ভাবতে পারি না। এখনো মনে হয় ও কোনো ভুল করছে, কোনো সর্বনাশে ভর করে ও এমন বিনা দোষে বিনা কারণে আমার সঙ্গে এরকম করছে। তাই এখনো ওকে ত্যাগ করার কথা ভাবতে পারি না। আমার এখনো ভাবতে কষ্ট হয় যে ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই, কারণ আমি এখনো ওকে ভালোবাসি। তাছাড়া রুনের কথাও ভাবতে হয়। আমার জীবনের ঠিক এমনই নিরুপায় অন্ধ আধির সময় ছুটি আমার জীবনে খস আতরের গন্ধ মুখে এসেছিল। তাকে ঠকানো যায়নি, সে নিজের দাবিতেই আত্মপ্রকাশ করেছিল। রমা কোনোদিন বুঝতেই চায়নি, বোঝেনি যে আমি ব্যারিস্টার হলেও আমি একজন লেখক। বোঝেনি যে একজন লেখকের জীবন কখনোই একজন সাধারণ লোকের মতো হতে পারে না। তারা সাধারণের মতো হয় না, তারা অসম্ভব অনুভূতিপ্রবণ হয়। তাদের কল্পরাজ্যে অনেক ভাবনা ছেঁড়া মেঘের মতো আসে যায়। তাদের কোনো না কোনো অনুপ্রেরণার দরকার হয় লিখতে গেলে। অথচ আমি কিন্তু আমার কেজো সত্তা ও লেখক সত্তাকে আশ্চর্য রকমভাবে দুটো পাশাপাশি ঘরে বন্দি করে রেখেছিলাম, ওয়াটার সাইড কম্পার্টমেন্টে। সওয়াল করা মানুষটার এবং গৃহী মানুষটার সঙ্গে লেখক মানুষটার কোনো সংঘাত ছিল না। রমার জীবনে আমি গৃহী ও সাধারণ মানুষ, সাধারণ একজন কৃতী স্বামী হিসেবেই পরিচিত ছিলাম, পরিচিত হতে চেয়েছিলাম। রমা তাতেও সন্তুষ্ট না হয়ে আমার কল্পলোকের নায়িকাদের নিয়ে পড়ল। গল্পে যাই লিখি না কেন, আমার সম্পূর্ণ কল্পিত নায়িকারা যেরকমই হোক না কেন, প্রত্যেককেই ও চিনে ফেলতে লাগলো। মানে ও মনে করতে লাগলো ও চিনে ফেলেছে। ও কখনো বুঝতেই চাইতো না নায়িকারা লেখকের মনের মধ্যে থাকে। কোনো রক্ত মাংসের মেয়ে হয়তো সেই মেয়েটার ছায়ায় প্রতিফলিত হয়, অথবা তার মুখ চিবুক, তার চরিত্র হয়তো সেই কল্পনার নায়িকার মধ্যে সংক্রামিত হয় মাত্র। এমন একটা অবস্থা হলো যে আমি যা করি তাই ওর খারাপ লাগতে লাগলো। কোনো পার্টিতে গিয়ে কম কথা বললে বাড়ি ফিরেও বলতো, তুমি এত দাম্ভিক কেন? গোমরামুখী রামগরুরের ছানা হয়ে থাকলে কি তুমি মনে করো তোমাকে খুব ভালো দেখায়? যদি বা কখনো কথা বলতাম, হাসতাম, সহজ হতাম, লোককে মজার মজার কথা বলে হাসাতাম, ও বাড়ি ফিরে বলতো, তুমি এত ছ্যাবলা কেন গো? সব জায়গায় গিয়ে কি তোমার ভাড়ামো করতেই হবে? আসলে আমার সমস্ত অস্তিত্বটাই একটা নাস্তিত্বে পৌঁছে দিয়েছিল রমা। এমনকি কোর্টে দাঁড়িয়ে সওয়াল করার সময়ও আজকাল আমার মনে সংশয় জাগত। বোধহয় জজ সাহেবদের ইমপ্রেস করতে পারছি না। লিখতে বসলে কেবলই মনে হতো বোধহয় লেখাটা ভালো হচ্ছে না। যারা পড়বেন তারা বোধহয় আমাকে বুঝবেন না, তারাও বোধহয় রমার মতো আমাকে নস্যাৎ করে দেবে। কোথাও কোনো সুন্দরী মেয়ে হঠাৎ মুগ্ধ দৃষ্টিতে আমার মুখে তাকালে আমার ভয় হতো, লজ্জা হতো। আমি মুখ নামিয়ে নিতাম, আমার দুই কান লাল হয়ে যেত, গরম হয়ে যেত। আমার মন বলতো, ও চাউনি ফেরত দিও না, তোমার মধ্যে ভালো লাগার মতো কিছুই নেই, তোমাকে কারোরই ভালো লাগবে না, তুমি জীবনের রেসে খোড়া ঘোড়ার মতো বাতিল হয়ে গেছো চিরদিনের মতো। আমার জীবনের সেই দুর্বোধ্য দিনের ছুটি কাল বৈশাখী ঝড়ে ওরা সুগন্ধি আম্র মুকুলের মতো রাস রাস নরম আশায় আমার জীবন ভরে দিল। ভেবে চিনতে না বললেও বলল যে আমাকে ওর ভালো লাগে। ডার্ক সাইডে উকিল হিসেবে নয়, বাড়ি গাড়ির মালিক হিসেবে নয়,
একজন নিছক পুরুষ মানুষ হিসেবে, একজন স্বল্প পরিচিত নতুন লেখক হিসেবে। যেদিন আমার মনে হয়েছিল আমার লেখা যদি আর কেউ নাও পড়েন, যদি কখনো এই লেখা কারোর ভালো লাগার মতো নাও হয়, তবুও মাত্র একজনের ভালো লাগার জন্যও আমার কষ্ট করেও লেখা উচিত, শুধু ছুটির জন্যেই লেখা উচিত। লেখা মাত্রই কষ্ট করে লিখতে হয়, এমন কোনো লেখা সত্যিকারের ভালো লেখা নেই যা কষ্ট না পেয়ে এবং কষ্ট না করে লেখা যায়। কিন্তু আমার কষ্টটা অন্য কষ্ট। ওকালতি করতে করতে লেখাটা আরও বেশি কষ্টের, নিজের নিজস্ব অবকাশের বিনিময়ে লেখা। তাই ও লেখা খারাপ হলে যাদের জন্য লেখা তাদের খারাপ লাগলে সে বড় মর্মান্তিক। যখন কোথাও কোনো আশা ছিল না হৃদয়ে, আমার নরম লজ্জানত লতার মতো কোমল হৃদয়ে যখন কাটার বন গজিয়ে উঠেছিল, যখন মানুষ কেন বাঁচে, বাঁচার মানে কি, জীবন বলতে কি বোঝায়, এই সব কথার একটা নিরেট অন্ধকার উত্তর আমার সামনে ছিল। সে উত্তর ছিল আত্মহত্যা। ঠিক সেই সময় ছুটি, আমার চেয়ে অনেক অনেক ছোট্ট ছুটি, একটা হলুদ তাঁতের শাড়ি আর কালো ব্লাউজ পরে বেনি দুলিয়ে এক রবিবার আমার সঙ্গে আলাপ করতে এলো, তার ভালো লাগার লেখককে দেখতে। তারপর কোথাও কিছু একটা ঘটে গিয়েছিল আমাদের মধ্যে হয়তো। ছুটির স্বপ্নময় মুঠি ভরা বুকের মধ্যে, যার ব্যাখ্যা আমি জানি না, একটা আচ্ছন্ন আকৃতি বোধ করেছিলাম সেই দিন। অন্ধকার নিশ্ছিদ্র কারাগারের মধ্যে বসে আলোয় ভরা আকাশের দিকে বুঝি হঠাৎ চোখ পড়েছিল। ছুটি তার ছোট্ট মুখে ধীরে ধীরে আমাকে অনেক বড় বড় কথা শুনিয়েছিল। ওর চেয়ে বয়সে অনেক বড় হয়েও সেই সব কথা আমি আগে বিশ্বাস করতাম না। সেসব কথা আগে হয়তো অনেকের কাছে শুনেছিলাম, অনেক বইয়ে পড়েছিলাম, কিন্তু অন্তরের মধ্যে কখনো তা গ্রহণ করিনি। যদি কেউ কিছু বলে এবং যাকে তা বলা হয় তারা যদি একই ওয়েভলেংথে ভাবের আদান প্রদান না করে, তাহলে সে কথা বুঝি বিফল হয়। হয়তো কারো অভিশাপে আমার ও রমার এই ওয়েভলেংথের গন্ডগোল হয়ে গিয়েছিল। ও যখন মিডিয়াম ওয়েভের ওর যা বলার বলেছিল, আমি তখন শর্ট ওয়েভে হয়তো কারো অভিশাপে আমার ও রমার এই ওয়েভলেংথের গন্ডগোল হয়ে গিয়েছিল। ও যখন মিডিয়াম ওয়েভে ওর যা বলার বলেছিল, আমি তখন শর্ট ওয়েভে কান পেতেছিলাম। আমি আবার যখন কিছু বলবো বলে মিডিয়াম ওয়েভের মাউথ পিসের সামনে দাঁড়িয়েছিলাম, তখন রমা সেই রিসিভারের কাছ থেকে হয়তো সরে গিয়েছিল। রমার সঙ্গে যদি বা কখনো মিটমাটের সম্ভাবনা ছিল, ছুটি আমার জীবনে আসার পর সে সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল। আমার কোনো উপায় ছিল না। রমার জন্যে আমি দীর্ঘদিন প্রতীক্ষা করেছিলাম ও আবার ওর পুরনো মনের ঘরে ফিরে আসবে বলে। অনেক বিবাগী হিয়ায় বাহির পথে অনেক কিছুর খোঁজে যায়, কিন্তু খোঁজা শেষ হলে আবার সেই সুখের পুরানো ঘরেই ফিরে এসে ছেঁড়া আসন পেতে দুয়ার দিয়ে বসে। আমি ভেবেছিলাম রমাও তাই করবে, কিন্তু রমাও বুঝি আমারই মতো ভীষণ দেরি করে ফেলল। যে খোলা দরজাটি দিয়ে সে বেরিয়ে গিয়েছিল, সেই দরজা দিয়ে ছুটি অবলীলায় সম্মানের সঙ্গে
তার সরল ঋজুতায় ও ছেলে মানুষী সততায় ভর করে আমার মনে প্রবেশ করল। আমার শীতের রাতগুলি, আমার একঘেয়ে আনন্দহীন দিনগুলি হঠাৎ এক চঞ্চল আনন্দঘন বাসন্তী উষ্ণতায় ভরে গেল। আমার আবার বাঁচতে ইচ্ছা করল নতুন করে। পৃথিবীর অন্য কোনো লোকের অন্যায় মর্জি ও খেয়াল খুশির ওপর যে আমার বেঁচে থাকা না থাকা নির্ভরশীল নয়, ছুটি তা আমাকে শেখালো, আমাকে বোঝালো যে এ জগতে কেউ কাউকে কিছু নিজে থেকে দেয় না। যা পাবার তা নিজের অধিকারে শক্ত হাতে সুপুরুষের মতো কেড়ে নিতে হয়। শেখালো যে আমাকে শুধু আমার নিজের জন্য, আমার একার জন্যেই আমার কাছে সবচেয়ে দামি। ও আমাকে স্বার্থপর হতে বলল। অগ্নিসাক্ষী করে কাউকে কোনোদিন বিয়ে করেছিলাম বলেই, কাউকে সমস্ত উষ্ণতায় ভরা হৃদয় দিয়ে একদিন ভালোবেসেছিলাম বলেই যে আমার সেই নিভে যাওয়া যজ্ঞের আগুনে সেই ডিপ ফ্রিজে রাখা কোকড়ানো ঠান্ডা হৃদয়ের কবরে বাকি জীবন হাহাকারে কাটাতে হবে এ কথা ঠিক নয়। ছুটিই বলেছিল, এখনো কাউকে নতুন করে ভালোবাসা যায়, এখনো হিম হয়ে যাওয়া হৃদয়ে তাপ সঞ্চারিত হতে পারে, এখনো আকাশ ভরা আলোর মতো নম্র নতুন কানো উষ্ণ নরম নগ্ন নির্জন হাতে হাত রাখার যোগ্যতা অর্জন করা যেতে পারে। কখন অসাবধানে তখন বলে ফেলেছিলাম, আমি আবার নতুন করে বাঁচবো ছুটি, তোমার হাত ধরে আমি আবার বাঁচব। আমার বড় শীত করে ছুটি, আমার ভীষণ শীত করে। তুমি আমাকে একলা ফেলে কোথাও যেন যেও না, তুমি আমাকে ধুলে ফেলো না। তুমি ছাড়া আমার কেউ নেই ছুটি, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আজ তুমি আমার শেষ অবলম্বন। যে লোকটা একা একা বাঁচতে চাইতো, প্রশ্বাস নেওয়া ওর নিঃশ্বাস ফেলাকে বাঁচা বলে জানতো, সে লোকটা মরে গেছে। এখন সে তার জীবনে আবারও একান্ত পরনির্ভর। ছুটি, তুমি সেই দয়ার ভালোবাসার ভালো ব্যবহারের কাঙাল মানুষটাকে পথ দেখিয়ে নিয়ে চলো। তোমাকে ছাড়া আমি কারুকে জানি না, কারুকে মানি না, আর কাউকে জানতেও চাই না। তুমি কি শুনতে পাচ্ছ ছুটি? ও ছুটি, ছুটি, তুমি আমার এই অন্তরের একান্ত কথাকে তুমি শুনতে পাচ্ছ? এসব কথাই কি মুখে অথবা লিখেই জানাতে হয়? এক হৃদয়ের কথা শব্দ তরঙ্গে ভেসে কি অন্য হৃদয়ে পৌঁছয় না? যদি নাই পৌঁছায় তো কিসের ভালোবাসায় বিশ্বাস করি আমরা বলো? কিসের আন্তরিকতা আমাদের? তুমি আমার এই এলোমেলো একরাশ নীরব স্বগদোক্তি নিশ্চয়ই শুনতে পাচ্ছ না ছুটি? ও ছুটি। নমস্কার বন্ধুরা, শেষ হলো বুদ্ধদেব গুহের কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য 9ম অধ্যায়। খুব শীঘ্রই নিয়ে হাজির হব 10ম অধ্যায়। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে অবসর সময়ে তারা এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। আপনার একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে।